খেও, কিন্তু আমার ছানা দুটোর যে মরার আগে একটা শেষ ইচ্ছে আছে। তুমি দয়া করে তাদের শেষ ইচ্ছেটা পূরণ করো, তারপর না হয় তুমি তাদেরকে খেও, আমি তোমাকে বাধা দেব না। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল দেখি তোর ছানাদের শেষ ইচ্ছে কি? আমার ছানা দুটোর শেষ ইচ্ছে হলো তারা বাঘের দুধ খাবে। আসলে আজ অবধি তারা অনেক কিছুই খেয়েছে, কিন্তু কখনো বাঘের দুধ খায়নি। তুমি যেখান থেকে পারো আমাকে বাঘ এনে দাও। বাঘের মাংস না খেলে আমাদের একদম শান্তি হচ্ছে না। কি বলছিস কি মা তোরা? এই অসময় তোরা কিনা বাঘের মাংস খাবি? এমনিতেই তো যত আশেপাশে বাঘ ছিল সবগুলোকেই কাল তোরা খেয়ে চলে এসেছিস, তার উপর এখন বলছিস আরো বাঘের মাংস খাবি? এত বাঘের মাংস আমি কোথায় পাবো বলতো? অনেক দিন আগের কথা, রহিমপুর জঙ্গলের শীতলা নদীর তীরে একটি গাভী বাস করত। গাভীটি ছিল গর্ভবতী, তার কোনো বন্ধু ছিল না, সে একাই জঙ্গলে খুঁড়ে খুঁড়ে ঘাস খেত। কিন্তু গাভীটি ছিল বেশ বুদ্ধিমতী, তাই তাকে কোনো হিংস্র পশুর খাবার হতে হয়নি। একদিন গাভীটি দুটো কন্যা সন্তানের জন্ম দেয়। তার মধ্যে একজনের নাম ছিল লালি আর অপরজনের নাম ছিল তুলি। এভাবেই তাদের দিন বেশ ভালোই কাটছিল। একদিন, মা, ও মা, জানো তো আমার খুব ক্ষুধা পেয়েছে। মা, তুমি দেখো ওখানে যেটুকু ঘাস আছে সেটুকু খেলে তো পরবর্তীতে আমাদের না খেয়ে থাকতে হবে, তখন কি হবে মা? আরে তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। শোনো ছানারা, তোমরা খাবার নিয়ে একদম কোনো চিন্তা করবে না। পাশের জঙ্গলে একটা মাঠ আছে, সেখানে অনেক ঘাস আছে। আমি কালকে তোমাদের সেখানেই নিয়ে যাব, আর তোমরা মন ভরে ঘাস খাবে, কেমন? কেন মা, আজকে কেন যাবে না? চলো না, আমরা আজকেই যাই। না মা, পাশের জঙ্গল যে অনেক দূর, আজকে রওনা হলে হাঁটতে হাঁটতে রাত হয়ে যাবে। তার থেকে বরং আজকে তোমরা এইটুকু ঘাসই খেয়ে নাও। এরপর ছানারা আর কোনো কথা না বলে তাদের মায়ের কথা মতো ঘাস খেতে থাকে। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা মায়া, চলো চলো, তাড়াতাড়ি চলো, আমরা আজকে নতুন মাঠে ঘাস খেতে যাব। তুমি না বলেছিলে আজকে আমাদের দুজনকে নিয়ে যাবে? তাহলে এখনো কেন যাচ্ছ না মা? আমাদের খুব ক্ষুধা পেয়েছে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, চলো আমার সাথে চলো। এরপর গাভী তার দুই ছানাকে নিয়ে হাঁটতে হাঁটতে পাশের জঙ্গল পেরিয়ে ঘাসের মাঠে চলে যায়। দেখো দেখো ছানারা, এখানে কত সুন্দর তাজা তাজা ঘাস। এখানে তোমরা মন ভরে অনেক দিন ঘাস খেতে পারবে। নাও ছানারা, এবার ঘাস খাওয়া শুরু করো। মায়ের কথা মতো লালি আর তুলি সবুজ সবুজ ঘাস খেতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎই সেই বনের দুষ্ট বাঘ দূর থেকে গরুগুলোকে দেখতে পায়। মা, মা, ওই দেখো, একটা বাঘ আমাদের দিকে আসছে। চলো না মা, আমরা এখান থেকে পালাই। বোন, তাড়াতাড়ি চল, আমরা পালাই। না না ছানারা, বিপদে ভয় পেলে চলবে না। আমাদের যে বুদ্ধি দিয়ে ওই বাঘের সাথে লড়াই করতে হবে। তাছাড়া ওই বাঘ তো আমাদের সামনে প্রায় চলেই এসেছে। এখন যদি আমরা পালাতে চাই, ওই বাঘ 1 মিনিটেই আমাদের ধরে খেয়ে নিবে। বিপদের সময় আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না মা, আমি কিভাবে বুদ্ধি দিয়ে লড়াই করব? আমি থাকতে তোমাদের এত চিন্তা করতে হবে না ছানারা, আমি ঠিক একটা উপায় বের করব। গাভী এসব কথা বলতেই বাঘটি তাদের সামনে চলে আসে আর গাভীকে বলে, কিরে গাভী, আর ঘাস খাওয়ার জায়গা পেলি না? শেষমেশ কিনা আমার জঙ্গলে চলে এলি ঘাস খেতে। হা 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 হা, তবে এখানে এসে ভালোই করেছিস। আমি আজ একসাথে 3-3টা শিকার ধরে খাবো। আহ, কত দিন হয়ে গেল কচি বাছুরের মাংস খাওয়া হয় না। আজ একেবারে কচকচ করে চিবিয়ে মজা করে কচি বাছুরের মাংস খাবো। হা 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 হা। না না বাঘ মামা, তুমি আমার ছানাদের খেও না। ওদের ছোট ছোট শরীরে কতটুকুই বা মাংস হবে বলো? তার থেকে ভালো তুমি বরং আমাকে খাও।
আমি তো অনেক মোটা, অনেক তাজা, আমার শরীরে অনেক মাংস, আমাকে খেলে তোমার পেট ভরে যাবে। এই গাভী, তুই আমার সাথে চালাকি করার চেষ্টা করছিস? তুই কি ভেবেছিস আমি বোকা? হা 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 হা। আমি বোকা নই, আমি তোর চোখের সামনেই তোর ছানা দুটোকে কচ কচ করে চিবিয়ে খাবো। তুই চেয়ে চেয়ে দেখবি, কিন্তু কিচ্ছু করতে পারবি না। হা 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 হা। ঠিক আছে বাঘ মামা, সে তো বেশ ভালো কথা। তুমি বরং আমার ছানা দুটোকে প্রথমে খেও, কিন্তু আমার ছানা দুটোর যে মরার আগে একটা শেষ ইচ্ছে আছে, তুমি দয়া করে তাদের শেষ ইচ্ছেটা পূরণ করো। তারপর না হয় তুমি তাদেরকে খেও, আমি তোমাকে বাধা দেব না। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বল দেখি তোর ছানাদের শেষ ইচ্ছে কি? আমার ছানা দুটোর শেষ ইচ্ছে হলো তারা বাঘের দুধ খাবে। আসলে আজ অবধি তারা অনেক কিছুই খেয়েছে, কিন্তু কখনো বাঘের দুধ খায়নি, তাই তারা মরার আগে বাঘের দুধ খেতে চায়। ও এই ব্যাপার, তা বেশ তো। আচ্ছা ঠিক আছে, আমি তোর ছানাদের জন্য বাঘের দুধের ব্যবস্থা করব। তবে মনে রাখিস, সেটা কিন্তু শুধুমাত্র 7 দিনের জন্য। এই 7 দিনে ওরা বাঘের দুধ আর এখানকার ঘাস খেয়ে মোটা তাজা হবে। তারপর আমি ওদেরকে মজা করে খাবো। আর হ্যাঁ শোন, আমার সাথে কিন্তু একদম চালাকি করার চেষ্টা করিস না, তাহলে কিন্তু এর ফল একদম ভালো হবে না, এই আমি বলে দিলাম। কি যে বলো না বাঘ মামা, তুমি মাংসাশী প্রাণী, তোমার কত বুদ্ধি। তোমার সাথে চালাকি করে আমি কি আর বাঁচতে পারবো বলো? অত সাহস আমার নেই বাবা। কথাটা যেন মনে থাকে। এখন তাহলে আমি আসি, কাল ঠিক সময়ে তোর ছানাদের জন্য আমি বাঘের দুধ নিয়ে আসবো। এই বলে বাঘটি সেখান থেকে চলে যায়, আর গাভী হাঁপ ছেড়ে বাঁচে। মা, তোমার বুদ্ধি তো দেখছি কোনো জবাব নেই। আমরা তোমার সন্তান হয়ে গর্ববোধ করছি, কিন্তু মা, সত্যি কি বাঘ মামা কাল থেকে আমাদের জন্য বাঘের দুধ নিয়ে আসবে? হ্যাঁ মা, নিশ্চয়ই নিয়ে আসবে, আর তোমরা 2 বোন মিলে বাঘের দুধ খেতে পারবে। কি মজা, কি মজা! আমরা বাঘের দুধ খাবো। কচি ঘাস খেতে খেতে মুখের একদম চড়া পড়ে গেছে। বাঘের দুধ খেয়ে মুখের স্বাদ বাড়াতে হবে। কি মজা, কি মজা! আমরা বাঘ মামাকে বোকা বানাতে পেরেছি। ছানারা আস্তে আস্তে কথা বলো, দেয়ালেরও কান আছে, না জানি ওই বাঘ আবার কখন চলে আসে আর চুপি চুপি আমাদের কথা শুনে নেয়। এভাবে সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা বাঘ তার হাতে করে বাঘের দুধ নিয়ে এলো। এই গাভী, এই দেখ দেখ, আমি তোর ছানাদের জন্য বাঘের দুধ নিয়ে এসেছি। নে নে, ওদেরকে তাড়াতাড়ি বাঘের দুধ খেতে দে। ঠিক আছে বাঘ মামা, আমি এক্ষুনি ওদেরকে খেতে দিচ্ছি। ছানারা, এই নাও, প্রাণ ভরে দুধ খেয়ে নাও। হা হা হা, প্রাণ ভরে খাও আর মোটা তাজা হও, তারপরে তো তোমরা আমারই খাবার হবে। আচ্ছা ঠিক আছে গাভী, আমি তাহলে এখন আসি। আর শোন, তোর ছানাদের কিন্তু ঠিক মতো ঘাসও খাওয়াস, ওদেরকে খুব তাড়াতাড়ি মোটা হতে হবে। আমি তাহলে এখন আসি, কাল আবার আসবো। এই বলে বাঘটি সেখান থেকে চলে যায়। এরপর দিনগুলো এভাবেই কাটছিল। দেখতে দেখতে 7 দিন পেরিয়ে যায়। মা, ও মা, 7 দিন তো পার হয়ে গেল। তার মানে আজকে বাঘ মামা আমাদের খাবে? আমরা কি তোমাকে আর কোনোদিনও মা বলে ডাকতে পারবো না? মা, সত্যি সত্যি কি আমরা বাঘের খাবার হব? আমার ভীষণ ভয় করছে মা, না জানি কখনোই বাঘ এসে আমাদেরকে খেয়ে নেয়। চলো না মা, আমরা এখান থেকে পালিয়ে যাই। কি ছানারা, তোমরা এত চিন্তা করছো কেন? তোমাদের না আমি বারবার করে বলেছি, বিপদের সময় ভয় পেতে নেই, বুদ্ধি দিয়ে লড়াই করতে হয়। তোমাদের মা থাকতে তোমাদের এত চিন্তা কিসের বলো তো? তাছাড়া আমি বেঁচে থাকতে আমার ছানাদের কোনো পশুর শিকার হতে দিব না। আমার কাছে তাজা বুদ্ধি আছে। শোনো ছানারা, আমি তোমাদেরকে যা যা শিখিয়ে দিব, ওই দুষ্ট বাঘ আসলে তোমরা তাই তাই বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর গাভী তার 2 ছানাকে বুদ্ধি শিখিয়ে দেয়। কিছুক্ষণ পর লালি আর তুলি দূর থেকে দেখে বলতে থাকে, মা, ও
মা, বাঘের দুধ খেতে খেতে আমরা কেমন জানি মাংসাশী প্রাণী হয়ে গেছি। আমার যে এখন বাঘের মাংস খেতে ইচ্ছে করছে মা। শুধু কি তোর, আমারও রে বোন, আমারও যে বাঘের মাংস খেতে খুব ইচ্ছে করছে। আমি এখন বাঘের মতো শক্তি অনুভব করছি জানিস মা। তুমি যেখান থেকে পারো আমাকে বাঘ এনে দাও। বাঘের মাংস না খেলে আমাদের একদম শান্তি হচ্ছে না। কি বলছিস কি মা তোরা? এই অসময় তোরা কিনা বাঘের মাংস খাবি? এমনিতেই তো যত আশেপাশে বাঘ ছিল সবগুলোকেই কাল তোরা খেয়ে চলে এসেছিস, তার উপর এখন বলছিস আরো বাঘের মাংস খাবি? এত বাঘের মাংস আমি কোথায় পাবো বলতো? কেন মা, ওই বাঘটা আজকে আমাদেরকে খেতে আসবে, আমরা আজকে তাকে শিকার করে খাবো। তুই কি বলিস বোন? হ্যাঁ রে বোন, তুই ঠিক কথা বলেছিস। ওই বাঘটাকে শিকার করে খেলে আমাদের এক মাসেও খিদে পাবে না। এখন কোনো কথা না বলে চুপচাপ থাকতে হবে। ওই বাঘটা হয়তো এখানেই চলে আসবে, আর তখনই আমরা ওকে খেয়ে নেব। ওরে বাবারে, এ আমি কি শুনছি? এই পুচকে পুচকে বাছুরগুলো কিনা আমাকে খাবে? এ তো দেখছি সাংঘাতিক ব্যাপার। না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, তাড়াতাড়ি আমাকে পালাতে হবে। কে জানে কখন আবার আমাকে খাওয়ার জন্য আমার উপর হামলা করে। তাড়াতাড়ি পালাই। এই লালি, আমার কি মনে হচ্ছে জানিস? আমাদের আশেপাশে কোনো বাঘ আছে। আমি না বাঘের গন্ধ পাচ্ছি রে। তুইও কি বাঘের গন্ধ পাচ্ছিস? হ্যাঁ রে, আমিও বাঘের গন্ধ পাচ্ছি। আমার মনে হচ্ছে আমাদের আশেপাশে কোনো বাঘ আছে। যাক, আজকের খাওয়াটা জমে যাবে। চল বাঘের খোঁজ করি। লালি আর তুলির এমন কথা শুনে বাঘ আর সেখানে এক মুহূর্ত দেরি না করে ছুটে পালিয়ে যায়। আর এসব দৃশ্য দূর থেকে দেখে লালি আর তুলি তাদের মা হাসতে থাকে। এভাবে গাভী তার বুদ্ধি দিয়ে নিজের ছানাদের রক্ষা করে, আর হাসি খুশিতে তারা তার দুই ছানাকে নিয়ে সেই জঙ্গলে বাস করতে থাকে। শকুন্তলা নামক এক গ্রামে রমেশ নামের এক ব্যক্তির 3টি গাভী ছিল। গাভীগুলো বেশ বড়ই ছিল, কিন্তু রমেশ তাদেরকে ঠিক মতো খাবার দাবার দিত না, আর সব সময় খুব মারধর করত। তাই গরুগুলোর তেমন একটা স্বাস্থ্য ছিল না। একদিন, এই হারামজাদা গরুগুলো ঠিক মতো খাবার খাবে না, আবার বেশি করে দুধও দেবে না। এদেরকে নিয়ে আর আমি পারি না। এই ঠিক মতো ঘাস খা বলছি। আসলে গরুগুলো ঘাস খেতে খেতে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই তারা একটু অন্যরকম খাবার চাইছিল, যেমন খড়, খৈল, ভুসি ইত্যাদি। রমেশ শুধুমাত্র গরুগুলোকে ঘাসই খাওয়াতো, তাই গরুগুলো রাগ করে ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছিল। এসব দেখে তো রমেশ ভীষণ রেগে যায়। সে বারবার গরুগুলোকে ঘাস খেতে বললেও তারা আর ঘাস খায় না। এক পর্যায়ে বাধ্য হয়ে রমেশ গরুগুলোকে মারতে থাকে। এত কষ্ট করে ঘাস কেটে নিয়ে এসেছি, আর তোদের খেতে মন চাইছে না? তোদের জন্য আমি আবার টাকা খরচ করে খৈল ভুসি আনতে যাব নাকি? খুব বার বেড়েছিস। দাঁড়া, কয়টা ডান্ডা মারলে এমনিতেই তোরা ঠান্ডা হয়ে যাবি। রমেশ এসব কথা বলছিল আর গরুগুলোকে মারছিল। এভাবে অনেক দুঃখ কষ্টে গরুগুলোর দিন কাটছিল। একদিন রমেশের সবচেয়ে সুন্দরী গাভী ধবলি তার বন্ধু লালিকে বলল, লালি, এই লালি, আমি আর এই দুষ্টু মালিকের কাছে থাকবো না রে। দেখ, মেরে মেরে আমার কি অবস্থা করে দিয়েছে। এত কষ্ট সহ্য করা যায় বল? মালিক সব সময় আমাদেরকে মারে, অথচ নিজে আমাদের ঠিকমতো খাবার এনে দেয় না। তোরাও চল, আমার সাথে থাকবি। আমরা বনে চলে যাব, আর বনের ঘাস, ফলমূল এসব খেয়ে থাকবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে। তাছাড়া আমাদের কারো মারও খেতে হবে না। চল না রে, চল। এসব তুই কি বলছিস ধবলি? আমরা বনে চলে যাওয়ার পর যদি মালিক আমাদের খুঁজে পায়, তবে যে আমাদের আর আস্ত রাখবে না, মেরে একেবারে মাটিতে পুঁতে রাখবে। তাছাড়া ওই ঘাস খেয়ে আর কতদিন বাঁচবো বলতো? আমরা তো আর ফলমূল খেতে পারবো না। এভাবে কি আর জীবন চলে? দরকার পড়লে আমি সারা জীবন সবুজ ঘাস খেয়েই থাকবো, কিন্তু তবুও এই মালিকের মার খেতে পারবো না বাবা। তোরা থাক, এই আমি চললাম। এই বলে ধবলি নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে যায়, আর নিজের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করতে থাকে। এভাবেই ধবলির দিন কাটছিল। ওই বনে বাস করত এক দুষ্টু বাঘ। বাঘটি দুষ্টু হলেও সে ছিল ভীষণ বোকা।
আজ একবার বনের গভীরে যাব, যে করেই হোক আজ যে আমাকে শিকার ধরতেই হবে, তা না হলে আজও যে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে আরে, ওটা কি হরিণের সিংহের মতো? যাই তো, গিয়ে একটু দেখি তো। এই বলে বাঘটি আরেকটু সামনে যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা হরিণ মনের সুখে ঘাস খাচ্ছে। আরে বাহ, আমি তো ভেবেছিলাম বনের গভীরে যাব, কিন্তু তার আগেই তো একটা ভালো শিকার পেয়ে গেলাম। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না, শিকারটা আমায় ধরতেই হবে। এই বলে বাঘটি হরিণকে শিকার করে আর মজা করে খেতে থাকে। এরপর সে হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায় আর গিয়ে দেখে একটি ঘরের পাশে একটি গাভী নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। গাভীকে ঘাস খেতে দেখে বাঘটি গাভীর কাছে যায়। কিরে গরু, তুই আবার মানুষের গ্রাম থেকে বনের ভিতরে কেন এসেছিস? হ্যাঁ, এই যে বাঘ মামা, শোনো, আমি গরু নই, বুঝেছো? আমি তো গাভী। কোনটা গরু আর কোনটা গাভী সেটাও কি তুমি বোঝো না? ও সরি, আসলে তোকে দেখে এতটা খুশি হয়েছিলাম যে তোকে গরুই বলেছি। তুই যে একটা গাভী সেটা আমার জানা ছিল না। আচ্ছা যাই হোক, তুই মানুষের গ্রাম থেকে এখানে কেন এসেছিস? হ্যাঁ, তুই কি জানিস না এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে? হ্যাঁ হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু কি আর করব বাঘ মামা বলো, আমার তো কপালটাই খারাপ। আসলে হয়েছে কি মামা, আমি যে মালিকের কাছে থাকতাম সে মালিকটা একেবারেই ভালো না। আমাদেরকে কম খাবার দিত, তার উপর বেশি করে দুধ চাইতো, আর বেশি দুধ না দিলে খুব মারতো জানো। মালিকের মার সহ্য করতে না পেরে আমি এই বনে পালিয়ে এসেছি। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটাতেই আমি থাকি। ও এই ব্যাপার। আচ্ছা যাই হোক, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে এই যে বনে থাকছিস, তোর কি একটুও ভয় করছে না কোনো হিংস্র প্রাণী যদি তোকে খেয়ে নেয়? খেলে আর কি করব মামা বলো, কপালে যদি লেখা থাকে কেউ আমায় খাবে তাহলে তাই হবে। তবে হ্যাঁ, আমি যদি বুঝতে পারি কোনো ভয়ঙ্কর পশু আমায় আক্রমণ করবে, তখন আমি নিজেকে ঠিক বাঁচিয়ে নেব। এইটুকু ভরসা আমার নিজের উপরে আছে। তুই আবার নিজেকে কি করে বাঁচিয়ে নিবি? তোর কি আমার মতো শক্তি আছে? তোমার মতো শক্তি আমার না থাকলেও বুদ্ধি তো আছে। আর তাছাড়া তুমি এমন ভাবে বলছো যেন তুমি এখন আমাকে খেয়ে ফেলবে। সত্যি করে বলো তো মামা, আসলে তোমার মতলবটা কি? আমার মতলবটা কি তুই এখনো বুঝতে পারছিস না? আমার মতলব তো হলো তোর শরীরে সুস্বাদু মাংস খাওয়া। আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার খাবার হওয়ার জন্য প্রস্তুত হ। বাঘের এমন কথায় ধবলি একটুও ভয় পেল না। সে কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা ভাবলো, তারপর বলল, ঠিক আছে বাঘ মামা, সে না হয় তুমি আমাকে খেও, কিন্তু আমি তো এখন বেশ রোগা, আমাকে খেয়ে তুমি একদম তৃপ্তি পাবে না। সে যাই হোক, আমাকে খাওয়ার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে? এই তো বড়জোর 3 দিন। সে কি কথা, মাত্র 3 দিন খেতে পারবে? তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে, তাই না? তার থেকে তুমি আমার বুদ্ধি শোনো। আমি তো মানুষের গ্রামে গেলে আমাকে বেঁধে রাখবে, কারণ আমি হচ্ছি গৃহপালিত প্রাণী। আর তোমাকে গ্রামে দেখলে সবাই তো ভীষণ ভয় পাবে, কারণ তুমি হচ্ছ হিংস্র পশু। তাই তুমি এক কাজ করো, তুমি বরং গ্রামে যাও আর গ্রাম থেকে আমার জন্য খোল ভুসি এসব নিয়ে এসো। রোজ রোজ খোল ভুসি খেলে আমি একদম ষাঁড়ের মতো মোটা হব। আমার শরীরে তখন অনেক মাংস হবে, আর তখন তুমি আমাকে পুরো 1 মাস ধরে খেতে পারবে। আরে বাহ, কথাটা তো তুই একদম মন্দ বলিসনি। আমি এক্ষুনি যাচ্ছি খোল আর ভুসি আনতে, কিন্তু তুই কোথাও পালাস না, এখানেই থাকবি কিন্তু, ঠিক আছে? কি যে বলো না বাঘ মামা, আমি পালিয়ে আর কোথায় যাব বলো তো? যেখানে যাব সেখানেই তো আমার বিপদ, আর বিপদ থেকে বাঁচার জন্যই তো আমি এখানে একটা ঘর বানিয়েছি। আমি কোথাও গেলে তো আর ঘরটাকে সাথে করে নিয়ে যেতে পারবো না, তাই না? তুমি নিশ্চিন্তে যাও তো। গাভীর কথা শুনে বাঘটি মানুষের গ্রামে যায়। আরে বাঘ এসেছে, পালাও সবাই, বাঘ এসেছে, পালাও। বাঘের ভয়ে গ্রামের মানুষজন যেদিকে পারে ছুটতে থাকে। এইভাবে প্রতিদিন বাঘটি খোল ভুসি এইসব নিয়ে ধবলির কাছে আসতো।
আর ধবলিকে খাওয়াতে থাকলো। এদিকে ধবলি বেশ মজা করে বাঘকে দিয়ে খৈল ভুসি আনাতো। ধবলি, তোর শরীর এখন বেশ মোটা হয়ে গেছে, তোর মাংস এখন আমি পুরো 1 মাস ধরে খেতে পারবো। তাহলে আর দেরি করি না, তোকে এখনই মেরে ফেলি, কি বলিস? কিন্তু বাঘটি এখনো বোকার মতো ধবলির মাংস খাওয়ার অপেক্ষায় থাকে। ঠিক আছে বাঘ মামা, কিন্তু তার আগে তুমি বরং ভালোভাবে গোসল করে আসো, কারণ তুমি যদি গোসল না করো তাহলে তোমার সারা শরীর থেকে ময়লা দুর্গন্ধ বের হবে। এসবের কারণে তুমি আমার স্বাদের মাংস ঠিক মতো খেতেও পারবে না। তুমি এক্ষুনি জলাশয়ে গিয়ে ভালোভাবে গোসল করে এসো, ততক্ষণে আমি নিজেকে প্রস্তুত করছি, কেমন? বাঘটি ধবলির কথায় রাজি হয়ে জলাশয়ে চলে যায়। কিন্তু ধবলি এবার আর দেরি করলো না, সে দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেল। বাঘটি ফিরে এসে দেখলো ধবলি কোথাও নেই। তখন বাঘটি হতাশ হয়ে নিজের কপাল চাপড়াতে লাগলো। এভাবেই ধবলি তার বুদ্ধির জোরে বোকা বাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল। অনেক দিন আগের কথা, রহিমপুর নামের এক গভীর বনে বাস করত এক অলস বাঘ আর বাঘিনী। বাঘ সারাদিন পড়ে পড়ে ঘুমোতো, আর বাঘিনী এদিক সেদিক থেকে খাবার খুঁজে এনে নিজে খেত আর বাঘকেও দিত। এমনই একদিন, ওগো শুনছো? কি গো, এখনো কি তোমার ঘুম হয়নি নাকি? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, অথচ তোমার এখনো ঘুম ভাঙেনি। ওঠো ওঠো বলছি, এই সংসার আমার আর ভাল লাগে না। আমার বাবা মাকে দেখে তোমার মতো একটা অলস বাঘের সাথে আমার বিয়ে দিয়েছে, কে জানে। আমার আর ভালোই লাগে না। আমার আর ভাল লাগছে না, রোজ রোজ তোমার এই চিৎকার চেঁচামেচি শুনতে আর ইচ্ছে করছে না। কি হয়েছে বলো তো? না হয় একটু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? পুরো মহাভারত অশুদ্ধ হয়েছে। বলি, সারা জীবনকে আমি তোমাকে এভাবেই শিকার ধরে এনে দেব, আর তুমি কিনা শুধু বসে বসে গিলবে? তার হচ্ছে না, শিকার করতে আমার অনেক কষ্ট হয়। তাছাড়া বনের সব পশু পাখিরা অনেক চালাক হয়ে গেছে, সহজে আর শিকার ধরা যায় না। তাই আজকে তুমি যাবে শিকার করতে। না না, আমি শিকার ধরতে যেতে পারবো না। রোজ রোজ তুমি তো কত ভালো ভালো শিকার ধরে আনো, যাও না গো, আজকেও আমার জন্য একটা শিকার ধরে আনো না। এখন আর এসব মিষ্টি কথাই চিড়ে ভিজবে না। কি ভেবেছো রোজ রোজ তুমি এভাবে পড়ে পড়ে ঘুমাবে, আর আমি তোমার নাকের ডগায় খাবার এনে বসে থাকবো? না না, তা তো আর হবে না। আমার বাবা মা তো আমাকে নিজে শিকার ধরে খাওয়ার জন্য তোমার সাথে বিয়ে দেয়নি। কান খুলে শুনে রাখো, আজ যদি তুমি আমাকে শিকার না এনে দাও তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আর আমি একবার বাপের বাড়িতে গেলে আমার বাবা তোমায় কি করবে সেটা তুমি খুব ভালো করেই জানো। আরে না না শোনাবো, তোমাকে আর কষ্ট করে বাপের বাড়িতে যেতে হবে না। আমি যাচ্ছি, আমি শিকার ধরতে যাচ্ছি। আমি আজ তোমার জন্য মোটা তাজা একটা হরিণ শিকার করে আনবো। আমার বাঘিনী সোনা তো হরিণের মাংস খেতে খুব পছন্দ করে। এর আগের বার তো হরিণ ধরার নাম করে মুরগি ধরে এনেছিলে, এবার যেন আবার হরিণের নাম করে হাঁস নিয়ে এসো না। বাঘের কাজ যেন বিড়ালের মতো না হয়ে বাঘের মতোই হয়। এখন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে না থেকে যাও শিকার ধরে নিয়ে আসো। এরপর বাঘিনীর কথা মতো বাঘ জঙ্গলের ভেতরে যায়, কিন্তু বাঘ আশেপাশে কোনো শিকার দেখতে পায় না। অবশেষে হাঁটতে হাঁটতে বাঘ দেখতে পায় দূরে একটা মোটা তাজা হরিণ মনের সুখে ঘাস খাচ্ছে। হরিণকে দেখে তো বাঘের মনে অনেক লোভ হয়। যাক বাবা, অনেক কষ্টে খোঁজার পর একটা হরিণ ছানা পেয়েছি, এটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। খুব সাবধানে গিয়ে হরিণটার ঘাড় মোটকে দিতে হবে। যাই তাড়াতাড়ি কাজ শুরু করি, নইলে আবার পালিয়ে যেতে পারে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। বাঘ চুপি চুপি গিয়ে হরিণের ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। এরপর হরিণকে নিয়ে বাঘিনীর কাছে চলে আসে। এই দেখো বাঘিনী, তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো। দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছানা শিকার করে এনেছি। আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে, কেমন? সেটাই তো দেখছি আর ভাবছি, আজ সূর্য কোন দিকে উঠেছে। সে যাই হোক, ক্ষুধা লেগেছে আমার। চলো দুজনে মিলে দুপুরের খাবারটা সেরে নেই। এই বলে বাঘ আর বাঘিনী দুজনে হরিণের মাংস খেতে থাকে। এইভাবেই তাদের দিন কাটছিল।
এদিকে সেই জঙ্গলে বাস করত এক বুদ্ধিমতী ছাগল। সে অনেক বছর থেকেই এই জঙ্গলে আছে। তার বুদ্ধির জন্য সে এখন পর্যন্ত কোনো প্রাণীর শিকার হয়নি। কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, মনে মনে কানের সুরে মেলে টানা। আজকে কচি কচি ঘাস খেয়ে আমার পেটটা একেবারে ভরে গেছে। কি যে আনন্দ লাগছে! মানুষের সমাজ থেকে চলে এসে এই জঙ্গলে আমার দিন বেশ ভালোই কাটছে। আজ এদিকটাই ঘাস খেয়েছি, কালকে বরং জঙ্গলের গভীরে গিয়ে কচি কচি সবুজ সবুজ ঘাস খাবো। শুনেছি জঙ্গলের গভীরে নাকি অনেক বড় বড় ঘাসের বাগান আছে। এই বলে ছাগলটি জঙ্গলের গভীরের দিকে যেতে থাকে। আর এদিকে বাঘিনী বাঘকে বলছিল, কি বলছি শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের বনের রাজা তো সিংহ, তাই না? আর সিংহের সাথে তো আমাদের সম্পর্ক খুব একটা ভালো নেই, তাই আমাদের উচিত সিংহের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা। তুমি কি বলছো গিন্নি? ওই পাজি সিংহের সাথে আমি ভালো সম্পর্ক তৈরি করে কি করব? আমি ওই পাজি সিংহকে একদম সহ্য করতে পারি না। ওর গায়ে একটু জোর বেশি, এজন্যই ও বনের রাজা হয়েছে। বেটা দেখতে তো একদম কুৎসিত। আমার মতো সুন্দর একটা প্রাণী থুয়ে ও কি করে বনের রাজা হয়? বনের রাজা হতে পারলে আমার কত ভালো হতো। সবাইকে আমি হুকুম করতাম, আমার জন্য শিকার ধরে আন। তখন সবাই গিয়ে আমার জন্য শিকার ধরে আনতো। তখন কতই না বাজা হতো, আমাকে আর কষ্ট করে শিকার ধরতে হতো না। আমি তখন শান্তি করে ঘুমাতাম আর ঘুমাতাম। তোমার শুধু ঘুম আর ঘুম, আমি বলি কি আর তুমি বোঝো কি? একবার ওকে ভেবে দেখেছো? ওই সিংহের সাথে বন্ধুত্ব করলে সবাই আমাদেরকে ভয় পাবে, আর ওই বনের যাকে ইচ্ছে তাকে শিকার করতে পারবো, আর কেউ আমাদের কিচ্ছু বলতে পারবে না। বাহ বাঘিনী, তোমার মাথায় তো দেখছি দারুণ দারুণ বুদ্ধি। আমার মাথায় তো বুদ্ধি থাকবেই, আমি তো আর তোমার মতো পড়ে পড়ে ঘুমাই না। সে যাই হোক, এখন যাও, সিংহ মহারাজের জন্য একটা মোটা তাজা ছাগল শিকার করে নিয়ে এসো। সিংহ মহারাজ তো আবার ছাগল খেতে খুব পছন্দ করে। বাঘিনীর কথা মতো বাঘ যায় ছাগল শিকার করতে। এদিকে ছাগলটি হাঁটতে হাঁটতে বাঘের সামনে গিয়ে পড়ে। তখন বাঘটি তাকে বলল, ওরে বাবা, আমাকে আর কষ্ট করে ছাগল শিকার করতে হলো না। ছাগল নিজে থেকে আমাকে এসে ধরা দিল। এই ছাগল, হ্যাঁ তোকেই বলছি, আমার সাথে তাড়াতাড়ি চল। আজ তোকে আমি সিংহ মহারাজের খাবার বানাবো। আর যদি ভুল করে পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমার এক থাবায় তোর গর্দান চলে যাবে, এই আমি বলে দিলাম। বাঘের এমন কথা শুনে ছাগলটি বেশ চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এই রে, শেষমেশ কিনা আমি বাঘের খপ্পরে পড়লাম। তবে যাই হোক, বিপদে কখনো অস্থির হতে নেই। আমাকে মাথা ঠান্ডা করে একটা উপায় বের করতেই হবে। কি করি? এই তো পেয়েছি। বেশি কথা না বাড়িয়ে আমি বরং এই বাঘের সাথে বাঘের গুহায় চলে যাই, পরে না হয় একটা বুদ্ধি বের করা যাবে। ঠিক আছে বাঘ মামা, তুমি যখন চাইছো আমি সিংহ মহারাজের খাবার হই, তবে তাই হবে। আমি যে সিংহ মহারাজের খাবার হব, এটাই তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আর দেরি করো না, চলো মামা চলো। যাক, তোর বুদ্ধি আছে বটে। অন্য কোনো প্রাণী হলে এতক্ষণ পালিয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এখন চল তাহলে। এরপর ছাগলটি বাঘের সাথে তার গুহায় চলে যায়।